নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলি, যেমনটা রোজ বলে থাকি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের সমস্ত নোটিফিকেশনগুলো। আর শেয়ার করুন, মানুষকে বলুন যারা এই ধরনের অনুষ্ঠান দেখতে ভালোবাসে। শুরু করছি মতামত। আজকে আমাদের শীর্ষক SIR। এতে কাদের নাম সবচেয়ে বেশি বাদ পড়েছে আর কেন বাদ পড়ছে? চল্লিশটা বছর আগে বাংলাদেশের ভিটেমাটি ছেড়ে এপারে চলে এসেছিলেন 25 বছরের এক যুবক, তার জমি জিরেত ঘর বাড়ি সব ফেলে রেখে। তারপর 40টা বছর ধরে তৈরি করেছেন মানুষের ঘর বাড়ি, পরিবার, চাকরি, রোজগার, সব কিছু এই বাংলাতেই। কিন্তু এত বছরেও ভারতবর্ষ তার স্বদেশ হতে পারল না। বুধবার সকালে ছিল ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR নিয়ে শুনানি। তার 24 ঘন্টা আগে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন 65 বছরের প্রৌঢ় মতুয়া নিখিল চন্দ্র দাস। মঙ্গলবার রাতে অশোকনগরে গুমা স্টেশন সংলগ্ন এলাকায় ডাউন বনগা লোকালের সামনে ঝাঁপ দিলেন তিনি। সার নিয়ে মৃত্যু মিছিলের মধ্যে রাজ্যে এই প্রথম কোনো মতুয়া আত্মহত্যা করলেন। কে দেবে জবাব? শান্তনু ঠাকুর? কে বলেছিলেন CAA করে নাগরিকত্ব দেওয়া হবে? তাদের কথায় কেন আস্থা রাখতে পারলেন না এই প্রৌঢ়? 65 বছর বয়সে কেন তার মনে হলো আবার শেকড় ছেঁড়া জীবনের চেয়ে মরে যাওয়াই ভালো? নরেন্দ্র মোদী, অমিত শাহ কেবল স্বৈরাচারী নয়, ঠান্ডা মাথায় খুন করলেন এই প্রৌঢ়কে, নিখিল দাসকে। হ্যাঁ, SIR এর টার্গেট প্রান্তিক মানুষ, মহিলা আর পরিযায়ী শ্রমিক। সেই তালিকা রোজ লম্বা হচ্ছে, রোজ মানুষ মরছেন। তালিকায় নতুন সংযোজন এই মানুষটা। এতদিন মতুয়াদের নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার হয়েছে বিজেপি, মিথ্যে কথা বলেছে বিজেপি। এবার সার শুরু হতেই তাদের ভবিষ্যৎ নিয়ে তারা নিজেরাই প্রশ্নের মধ্যে ঘিরে আছেন। তাদের চারধারে বহু প্রশ্ন, কারণ অধিকাংশ মতুয়ার কাছে নির্বাচন কমিশনের নির্ধারিত নথিপত্র নেই। 2002 বা 2025-এর কোনো ভোটার তালিকাতেই নাম ছিল না নিখিল বা তার কোনো পরিজনের। শুনানিতে কি দেখাবেন তা ভেবেই কদিন ধরে কার্যত খাওয়া দাওয়া ঘুম ছেড়েছিলেন নিখিল। পরিবারের দাবি সেই আতঙ্কেই নিজেকে শেষ করলেন তিনি। এবং মাথায় রাখুন, এটাই প্রথম নয়, এটাই শেষও নয়। এই তালিকা রোজ বাড়বে। আর সেখানে লক্ষ্য করুন, মরবেন প্রান্তিক দরিদ্র মানুষ, মহিলা আর পরিযায়ী শ্রমিকদের দল। ভারতের মতো এক বিশাল গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকত্ব কেবল একটা আইনি তকমা তো নয়, একটা ছাপ্পা তো নয়। এটা হলো রাষ্ট্রীয় সুরক্ষার মৌলিক অধিকার পাওয়ার অন্যতম শর্ত। থাকলেই পাবেন এমনটা নয়, কিন্তু না থাকলে যে পাবেন না সেটা তো নিশ্চিত। তবে গত কয়েক বছরে নাগরিকত্ব প্রমাণের যে জটিল প্রশাসনিক কাঠামো তৈরি করা হচ্ছে তা দেশের এক বিশাল অংশের মানুষের জন্য তাদের অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে। জাতীয় নাগরিক পঞ্জি, NRC, জাতীয় জনসংখ্যা পঞ্জি, NPR, আর বর্তমানে দেশ জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই প্রত্যেকটা প্রক্রিয়া আপাত দৃষ্টিতে আপনার কাছে একটা প্রশাসনিক সংস্কার মনে হলেও এগুলোর উদ্দেশ্য তো আলাদা। এর আসল শিকার হচ্ছেন সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলো। বিশ্লেষণ করলে দেখা যাবে যে এই ব্যবস্থাটা এমনভাবে করা হয়েছে, এমন একটা ডিজাইন করা হয়েছে যেখানে কেবল নথিপত্রের অভাবে প্রান্তিক মানুষ, মহিলা আর পরিযায়ী শ্রমিকদের নাগরিক অধিকার খুব কায়দা করে কেড়ে নেওয়া যাবে। হঠাৎ তারা গায়েব হয়ে যাবেন, বেনাগরিক হয়ে যাবেন, থাকবেন এই দেশেই, যাবেন আর কোথায়। কিন্তু তারা থেকেও থাকবেন না, কাগজে কলমে রাষ্ট্রের বিভিন্ন প্রকল্পে তাদের জন্য বরাদ্দ রাখতে হবে না আর কোনো টাকা। এক ধাক্কায় আমাদের দরিদ্র সংখ্যা কমে যাবে, এক ধাক্কায় আমাদের গৃহহীনের সংখ্যা কমে যাবে, এক ধাক্কায় এই শীতে বা আগামী গরমে কুঁকড়ে
মরে থাকা মানুষের সংখ্যা কমে যাবে, কারণ বেনাগরিকদের গিনতি হয় না। রাষ্ট্রের পক্ষ থেকে যখন কাগজ চাওয়া হয় তখন সেই কাগজের বোঝা সাধারণ মানুষের জীবনের চেয়েও ভারী হয়ে দাঁড়ায়। একজন মানুষ শহরে বসে বলছেন হাসতে হাসতে, আমি কাগজ দেখাবো, আমাকে তো এলেই দেখাবো, আমি কাগজ নিয়ে দেখাবো, তার বাবার নাম অমুক, তিনি তমুক, খাঞ্জা খা। কিন্তু এই প্রান্তিক মানুষগুলো কিভাবে কাগজ দেখাবেন সেই কথা ভাবছেন না। উনি বলছেন আমি কাগজ দেখাবো। দেখান না, গোষ্ঠীর কাগজ দেখান। কিন্তু এই মানুষগুলো কি করবে, যা শেষ পর্যন্ত তাদের গণতান্ত্রিক কণ্ঠস্বর স্তব্ধ করে দেয়। আর সেটাই হচ্ছে। নাগরিকত্বের এক নতুন আমলাতান্ত্রিক বিন্যাস চলছে। এতদিন ধরে নাগরিকরা ঠিক করতো কে বসবেন সরকারে, কে হবেন প্রধানমন্ত্রী। এখন সরকার বাহাদুর ঠিক করছেন কে হবেন নাগরিক। বলা হয়েছিল 2025 সালে ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকার একটা বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু করেছে। যদিও কমিশন এটাকে রুটিন মাফিক ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া হিসেবে তুলে ধরতে চাইছে, কিন্তু এর ভেতরে নানান জটিলতা, প্যাঁচ পয়জার আর প্রয়োগ পদ্ধতি একটা বিশাল জনমানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তার প্রথম কারণ হলো, এর আগে কখনো আমাদের দেশ জুড়ে, রাজ্য জুড়ে এরকম নিবিড় সংশোধনের কাজ হয়নি। এই এখতিয়ার ইলেকশন কমিশনকে কোনোদিন দেওয়া হয়নি, এই এখতিয়ারই তাদের নেই। এরকম কোনো সংশোধনের জন্য যতটা সময়, যতটা প্রস্তুতি থাকা দরকার, তাও তারা নেননি। নির্বাচন কমিশনের এই ব্যবস্থা, এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে অবৈধ বিদেশি চিহ্নিত করার যে ক্ষমতা নিচুতলার আমলা বা বুথ লেভেলের অফিসারদের, বিএলওদের হাতে দেওয়া হয়েছে, তা আদতে একটা সমান্তরাল এনআরসি প্রক্রিয়া। কারণ এখন তো পরিষ্কার বলা হচ্ছে যে হ্যাঁ, নির্বাচন কমিশন নাগরিকত্বের যাচাই করছে। কেবল বলা হচ্ছে না, এটাও বলা হচ্ছে যে এই অধিকার নির্বাচন কমিশনারের আছে, নির্বাচন কমিশনের আছে। একবার ভাবুন, আমাদের দেশের নাগরিকত্ব, তার প্রমাণ, তার নথি দেখানো, তার বিচার এবং তার সম্পর্কে প্রাথমিক সিদ্ধান্ত দেওয়া, তারপর তো কোর্ট হবে, আদালত হবে পরে। তার জন্য একজন ম্যাজিস্ট্রেটের দরকার লাগে। একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সেই কাজটা করতে পারেন। আর একজন বিএলও কে? আমি বিএলও কে সেটা নিয়ে তাকে অবহেলা করছি না, তাকে অচ্ছেদ্যা করছি না, কিন্তু একজন বিএলও কে? প্রাইমারি স্কুলের মাস্টারমশাই, একজন অঙ্গনওয়াড়ি কর্মী, তার হাতে দিয়ে দেওয়া হয়েছে এমন একটা অস্ত্র যে তিনি ঠিক করে দেবেন এই নাগরিক ও নাগরিক নয়, তার ইচ্ছে হলে। আর সেই প্রক্রিয়ার সবচেয়ে বিপজ্জনক দিক হলো বার্ডেন অফ প্রুফ। প্রমাণের দায়ভার রাষ্ট্রের বদলে ওনার নয়, কারণ না, নাগরিকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আপনাকে গিয়ে এবার প্রমাণ করতে হবে যে আপনি দেশের নাগরিক। ভারতের সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার একটা মৌলিক গণতান্ত্রিক অধিকার, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় একজন ভোটারকে তার নাগরিকত্ব বসবাসের প্রমাণ হিসেবে এখন সমস্ত নথিপত্র দাখিল করতে বলা হচ্ছে, যা অনেকের পক্ষে জোগাড় করা অসম্ভব। বহু মানুষের কাছে সেসব নেই। বিএলওরা যখন বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করছেন, তখন সামান্যতম সন্দেহের ভিত্তিতে বা নথিপত্রের অসম্পূর্ণতার কারণে তারা যে কাউকে সন্দিগ্ধ বিদেশি হিসেবে চিহ্নিত করতে পারেন, তারা করছেন। সেই অধিকার তাদের দেওয়া হয়েছে। এই সন্দিগ্ধ, ডাউটফুল, এই তকমাটা একজন নাগরিককে মুহূর্তের মধ্যে রাষ্ট্রহীনতার দোরগোড়ায় দাঁড় করিয়ে দেয় এবং তার ভোটাধিকার কেড়ে নেয়। সে তখন নেই রাজ্যের বাসিন্দা। এমন নয় যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বেশ কিছু, এমনকি উচ্চবিত্ত ভিভিআইপি নাম বাদ যায়নি, হ্যাঁ বাদ গেছে, বা তাদেরও যাচাই চলছে, নোটিশ দেওয়া হয়েছে, ডেকে পাঠানো হচ্ছে। সে আর কতজন? আর তাদের কাছে যথেষ্ট কাগজ আছে, আইনি সাহায্য আছে। হাসতে হাসতে গেছেন দেব, চোখে চশমা নিয়ে বিলিয়েছেন অটোগ্রাফ, তারপরে দাঁড়িয়ে ছবি তুলিয়েছেন, তারপরে ফিরে এসেছেন। এই ছেলেটা, এই লোকটা একজন প্রান্তিক মানুষ, একজন গ্রামের মহিলা, একজন পরিযায়ী শ্রমিক বা তার পরিবারের একজন। তারা কোন কাগজ নিয়ে যাবে? তারা কিভাবে সেখানে তাদের নথি দেখাবে? তাদের আশঙ্কা নেই। প্রসূন মুখোপাধ্যায় গেছেন, তার ছেলে গেছেন, অমর্ত্য সেনের হয়ে আরেকজন কেউ গেছেন, জয় গোস্বামী গেছেন শুনছি। এখন তো শুনলাম সামিরুল ইসলাম এমপি, তাকেও ডাকা হয়েছে। কি হবে? কিন্তু এমপি, কিছুই হবে না, ডাকা হয়েছে।
কিন্তু দেশের দরিদ্র প্রান্তিক মানুষরা এই নথি নির্ভর ব্যবস্থার প্রধান শিকারে পরিণত হচ্ছেন। ভারতের এক বিশাল জনগোষ্ঠী আজও নিরক্ষর, দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন, যাদের কাছে প্রতিদিনের অন্ন সংস্থান সবচেয়ে বড় সংগ্রাম। এদেরকে খেতে দিলেন না, এদেরকে শিক্ষা দিলেন না, এদেরকে স্বাস্থ্য দিলেন না, এখন এদের কাছ থেকে কাগজ চাইছেন, সমান কাগজ। আপনাকেও যা দেখাতে হবে ওদেরকেও তাই দেখাতে হবে। এই মানুষগুলোর কাছে জন্ম শংসাপত্র, জমির রেকর্ড, স্কুল সার্টিফিকেটের মতো নথিপত্র গুছিয়ে রাখা এক ধরনের বিলাসিতা। ভারতে 1969 সালের আগে বার্থ রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন যাকে বলে, বাধ্যতামূলক ছিল না, এবং আজও প্রায় 42% শিশুর জন্ম রেজিস্টার্ড হয় না। এই তথ্যটা বুঝিয়ে দেয়, প্রমাণ করে যে 19 লক্ষ মানুষের অসম এনআরসি থেকে বাদ পড়ার পেছনে প্রধান কারণ ছিল নথিপত্রের অভাব। বিদেশি হওয়া নয়, 19 লক্ষ মানুষ বিদেশি নন অসমে। তফসিলি জাতি, তপশিলি উপজাতি, এসটি, এসসি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, ওবিসি, এই মানুষরা ঐতিহাসিকভাবে জমির মালিকানা থেকেই বঞ্চিত। অনেকে আদিবাসী জনগোষ্ঠী, বনাঞ্চল বা এমন এলাকায় বসবাস করেন যেখানে কোনো আধুনিক জমির রেকর্ডই নেই। রাষ্ট্র যখন তাদের কাছ থেকে বংশলতিকা, পূর্বপুরুষের বসবাসের প্রমাণ চায়, তখন তারা এক দিশেহারা পরিস্থিতির সামনে গিয়ে অসহায় হয়ে পড়েন। চল মিনি আসাম যাব, দেশে বড় ভুখ রে। খিদে পেয়েছে সেই জন্য আসামে চলে যাচ্ছেন, খিদে পেয়েছে সেই জন্য ওই সাঁওতাল পরগনা থেকে চলে এসেছেন বঙ্গে কাজ করতে। সব একটা ছোট্ট জায়গা পেয়েছেন, সেখানেই একটা ঝুপড়ি বানিয়ে থেকেছেন একটা, আর লোকেরা ভেবেছে ঠিক আছে কম পয়সার শ্রমিক পাওয়া গেল। তাদের কাগজ কোথায়? আছেন তো 40 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর ধরে, কাগজটা কোথায়? ভূমিহীন ক্ষেত মজুর বা ভাগ চাষিদের কাছে কোনো ল্যান্ড রেকর্ড থাকে না। একইভাবে যারা নদী ভাঙন বা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে ঘরবাড়ি হারিয়েছেন, তাদের পক্ষে দশকের পর দশক পুরনো নথি রক্ষা করা সম্ভব নয়। এবং আরেক বড় সমস্যা, হারিয়ে যাওয়া ভোটার আর মহিলা পুরুষ অনুপাতের সংকট। নাগরিকত্ব প্রমাণের এই যুদ্ধে মহিলারা সবচেয়ে বেশি আনগার্ডেড, সবচেয়ে বেশি অরক্ষিত। ভারতীয় সমাজের পিতৃতান্ত্রিক কাঠামো নারীর পরিচয়কে সর্বদাই কোনো পুরুষের পরিচয়ের ছায়ায় আটকে রেখেছে। কেয়ার অফ ফাদার, কেয়ার অফ হাজব্যান্ড। এর ফলে মহিলাদের নিজের নামে কোনো আলাদা নথিপত্র থাকার হার খুব কম। এসআইআর এবং এনআরসি এখনকার তথ্যগুলো যদি আমরা অ্যানালিসিস করি, বিশ্লেষণ করি, এই প্রক্রিয়ায় নারীরা কেবল বাদ পড়ছেন না, ভোটার তালিকায় জেন্ডার রেশিও, মহিলা পুরুষ অনুপাতের ছবিটা ভয়াবহভাবে বদলে যাচ্ছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে বিহারের এসআইআর প্রক্রিয়ায় প্রায় 36.59 লক্ষ মহিলার নাম বাদ পড়েছে, যা পুরুষদের তুলনায় 7.6 লক্ষ বেশি। এর ফলে ভোটার তালিকায় জেন্ডার রেশিও আশঙ্কাজনকভাবে কমে গেছে। আগে যেখানে প্রতি 1000 জন পুরুষ ভোটারের বিপরীতে, মানে উল্টো দিকে 913 জন নারী ছিল, সংশোধনের পরে সেটা কমে 892 হয়ে গেছে। 1000-913 থেকে 1000-892। ভাবুন, মানে ভোটার তালিকা থেকে 16 লক্ষ নারী নিখোঁজ, গায়েব হয়ে গেছেন। উত্তরপ্রদেশের ক্ষেত্রে প্রথম ধাপে পুরুষের তুলনায় প্রায় 20 লক্ষের বেশি মহিলাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। অসম এনআরসিতে বাদ পড়া 19 লক্ষ মানুষের মধ্যে প্রায় 70% ছিল নারী। ভারতের বড় 6টা রাজ্যে সংশোধনের পরে গড়ে মহিলা পুরুষ অনুপাত 979 থেকে কমে 963 হয়ে গেছে, যার ফলে প্রায় 23 লক্ষ নারী ভোটার এখন নথিপত্রের মারপ্যাচে গায়েব, অদৃশ্য হয়ে গেছেন। মহিলাদের ক্ষেত্রে এই বাধার প্রধান কারণ হলো বিয়ের পরে স্থানান্তর। গ্রামীণ ভারতে শুধু নয়, শহরেও বিয়ের পরে মহিলারা অন্য গ্রামে চলে যান, অন্য শহরে চলে যান, প্রায়ই তাদের নাম পদবি বদলে যায়। ভোটার তালিকায় তাদের নাম স্বামীর ঠিকানায় থাকলেও এনআরসি বা এসআইআর এর জন্য বাপের বাড়ির সাথে রক্তের সম্পর্ক প্রমাণ করতে হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে মহিলারা 18 বছর পূর্ণ হওয়ার আগে বিয়ের কারণে বাড়ি ছাড়ছেন, তাই বাপের বাড়ি ভোটার তালিকায় তাদের নামই থাকছে না। আবার গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া সার্টিফিকেটকে প্রশাসন দুর্বল নথি হিসেবে প্রত্যাখ্যান করছে। তাহলে কি হবে? ভোটার তালিকা থেকে মহিলাদের নাম সবচেয়ে বেশি বাদ পড়ছে, এবং বাদ পড়ছে, এই যে বাদ পড়ছে, অদ্ভুত ব্যাপার। আমাকে একজন মহিলা ফোন করেছিলেন, আমরা বলেছিলাম যে যদি খুব অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাকে একজন মহিলা এখানে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন, তারপরে ফোনেও তার সঙ্গে কথা হলো। তিনি একটা বড় সময় তাকে একটা জীবন যুদ্ধে নেমে পড়তে হয়েছিল। তিনি বারে গান গাইতেন, আজকে এখানে, কালকে ওখানে, পরশু সেখানে। একটা জীবন ভাবুন, অসম্ভব স্ট্রাগলিং একটা জীবন। তিনি ভোট দেবেন, ভোটার লিস্টে নাম তুলবেন, তোলেননি, ছিল না।
এবং তারপরে এখন দিশেহারার মতন ঘুরছেন, বারবার একে তাকে জিজ্ঞেস করছেন কি করব, নাম থাকবে কিনা। ভয় কিসের? ভয়টা এই জন্য নয় যে আগামী ইলেকশনে ভোট দিতে পারবেন না, বয়ে গেছে ভোট দিতে তার। ভয়টা এই জন্যে যে যদি এই ভোটার লিস্টে নাম না থাকে, তারপরের দিনে যদি আমাকে নাগরিক যাবতীয় সুবিধা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, যেটুকু করেছেন, তাহলে কি হবে? কাজেই মহিলারা একটা অন্যতম টার্গেট হয়ে যাচ্ছে, এবং বাদ পড়ছে পরিযায়ী শ্রমিক, যারা উন্নয়নের কারিগর থেকে আজ ব্রাত্য নাগরিক। পরিযায়ী শ্রমিকরা ভারতের অর্থনীতির মেরুদণ্ড। আজ তারা বর্তমানে রাষ্ট্রের চোখে সবচেয়ে সন্দেহভাজন শ্রেণীতে পরিণত হয়েছেন। কাজের সন্ধানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দেওয়া এই মানুষগুলোর কোনো স্থায়ী ঠিকানা নেই। ভোটার তালিকার সংশোধন বা এসআইআর এর মতন যে প্রসেস, তার স্বাভাবিক বাসিন্দা, অর্ডিনারিলি রেসিডেন্ট, এই যে শর্তটা পরিযায়ী শ্রমিকদের জন্য একটা মরণ ফাঁদ। হ্যাঁ, সেরকমটাই হয়ে দাঁড়িয়েছে। এসআইআর প্রক্রিয়ায় বিএলওরা যখন তথ্য যাচাই করতে যান, তখন দিনের বেলায় শ্রমিকরা কাজের জায়গাতে থাকেন। তাদের অনুপস্থিতিকে অনেক সময় ঠিকানায় পাওয়া যায়নি বা ভুয়ো ভোটার হিসেবে গণ্য করা হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের পক্ষে প্রতিবার তালিকার সংশোধনের সময় নিজের গ্রামে ফিরে গিয়ে নথিপত্র জমা দেওয়া আর্থিকভাবে অসম্ভব। ব্যাঙ্গালোর, মুম্বাইয়ের মতন শহরে কাজ করা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কাছে আধার কার্ড বা ভোটার কার্ডের জন্য প্রয়োজনীয় অ্যাড্রেস প্রুফ থাকে না। একবার সন্দেহভাজন বিদেশি বা ডি ভোটার হিসেবে চিহ্নিত হয়ে গেলে একজন শ্রমিকের পক্ষে ট্রাইব্যুনালে গিয়ে আইনি লড়াই লড়াটা দুঃসাধ্য কাজে পরিণত হচ্ছে, যা তাদের সর্বশান্ত করে দিচ্ছে দেবে। আপনি নাগরিক কিনা একজন নাগরিককে সেই প্রশ্নই করা হচ্ছে। নাগরিকত্ব প্রমাণের এই অবিরাম পরীক্ষা মানুষের মনে একটা গভীর অনিশ্চয়তা তৈরি করছে। এসআইআর এর ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে কেবল ভোটাধিকার হারানো নয়, বরং এটা সরকারি রেশন, বার্ধক্য ভাতা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়া, আর সেটা ভোট দেওয়ার থেকে অনেক বেশি জরুরি। আর্থিক এবং সামাজিকভাবে পিছিয়ে থাকা মানুষগুলোই আজ সবথেকে বড় দেশপ্রেমের পরীক্ষা দিতে বাধ্য হচ্ছেন। যারা এই মাটির উন্নয়নে নিজেদের শ্রম উৎসর্গ করেছেন, সেই শ্রমিকরা আজ ব্রাত্য। যে মহিলারা এই সমাজের ধারক বাহক, তারাই আজ নথিপত্রের অভাবে পরিচয়হীন। অর্ধেক আকাশ আজ পরিচয়হীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ইলেকশন কমিশনের এই সঙ্ঘী গ্যানেসের টার্গেট প্রান্তিক মানুষ, মহিলা আর পরিযায়ী শ্রমিক, ভারতের বর্তমান রূঢ় বাস্তবতার এক প্রতিফলন। এসআইআর বা এনআরসির মতো প্রক্রিয়াগুলো প্রশাসনিক দক্ষতার নামে আসলে এক ধরনের বর্জনমূলক, বাদ দিয়ে দেওয়ার একটা ব্যবস্থা তৈরি হচ্ছে। ইনক্লুসিভ নয়, জুড়ে নেব সবাইকে, আরো মানুষকে জুড়ে নেব, তা নয় বাদ দিয়ে দেব। নথিপত্রকে মানুষের জীবনের চেয়ে বড় করে দেখার এই প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। নাগরিকত্বের প্রমাণের দায়ভার রাষ্ট্রের ওপর থাকা উচিত, সাধারণ মানুষের ওপর নয়। প্রান্তিক মানুষের অধিকার রক্ষা করতে না পারলে, এই আমলাতান্ত্রিক হয়রানি বন্ধ না হলে ভারতের গণতান্ত্রিক ভবিষ্যৎ এক গভীর সংকটের মুখে পড়বে। রাষ্ট্রের উচিত প্রত্যেকটা মানুষের অস্তিত্বকে মর্যাদা দেওয়া এবং নথিপত্রের এই অসম লড়াই থেকে দরিদ্র অবহেলিত মানুষগুলোকে বাঁচানো। আজ এই কথাটা দলমত নির্বিশেষে প্রত্যেক রাজনৈতিক নেতাদের বুঝতে হবে যে আরএসএস, বিজেপি এক এমন সমাজ চায় যেখানে রাজা তার প্রজাকে নিয়ন্ত্রণ করবে। এক মধ্যযুগীয় ব্যবস্থাকেই তারা ফিরিয়ে আনতে চায়। আমি তোমাকে বসতে দিয়েছি, আমি তোমাকে জমি দিচ্ছি, সেই জন্য তুমি প্রজা, সেই জন্য তুমি এই রাজ্যের বাসিন্দা, না হলে নয়। এই জায়গায় তারা ফিরিয়ে আনতে চাইছেন দেশকে। হ্যাঁ, সেই রকমই এক সময় আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মধ্যযুগে রওনা দেব নাকি এক গণতান্ত্রিক ভারতেই থাকবো। হ্যাঁ, আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।